হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে টার্কি সিরিজে। ইতিপূর্বে হয়তোবা আপনারা আমাদের ইস্তানবুল পর্ব দেখে ফেলেছেন, যেখানে আমরা আমাদের যাবতীয় ঘোরাফেরা এবং কস্ট সম্পর্কে একটা আপডেট দিয়েছি। আজকের আমাদের এই পর্বটা টার্কির আরেকটি ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ সিটি কাপাডোকিয়া নিয়ে, যেখানে আমরা ছিলাম 2 দিন। এই 2 দিনে আমরা কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি এবং কোথায় থেকেছি, এর সকল কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে লো বাজেটে কোনো রকম গাইডেড ট্যুর ছাড়া আপনারা কাপাডোকিয়া শহরটা ঘুরে দেখতে পারেন, তারই ডিটেলস পাবেন এই ভিডিওতে। তাই আশা করছি সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আমাদের কাপাডোকিয়া পর্ব। সো আজকে হচ্ছে যে আমাদের কাপাডোকিয়াতে দ্বিতীয় দিন। আজকের দিনটা শুরু হচ্ছে যে হট এয়ার বেলুন রাইড দিয়ে। সো গাইস, এখন হচ্ছে যে ভোর 5টা। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে হট এয়ার বেলুন রাইড। সো আমরা যে কোম্পানি থ্রুতে হচ্ছে যে বেলুন রাইড বুক করি, তারা আমাদেরকে এই সকাল 5টা বাজে এখন পিক আপ করতে এসেছি। গরমেতে এখন প্রচুর ঠান্ডা, লাইক দ্য টেম্পারেচার ইজ 5 ডিগ্রি, অ্যারাউন্ড 5 ডিগ্রি। তো এই তো এখন যাচ্ছি ওদিকে। কাপাডোকিয়াতে হট এয়ার বেলুন রাইড হচ্ছে একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা ওর গ্রুপ বেলুন কোম্পানি থ্রুতে অনলাইনে আমাদের হট এয়ার বেলুন রাইডটি বুক করি, যেখানে আমাদের জনপ্রতি খরচ পড়ে 210 ইউরো করে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 25,000 টাকা। আর যদি ব্রিটিশ পাউন্ডে কাউন্ট করি তাহলে 160 পাউন্ডের মতন পড়ে। বেসিক্যালি এই প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে যে পিক সিজন এবং অফ পিক সিজনের উপর, এবং এর ভেতরে অনেক কিছুই হচ্ছে যে ইনক্লুডেড থাকে, যেমন হচ্ছে যে আপনাকে হোটেল থেকে পিক এবং ড্রপ করা, সকালের নাস্তা এবং হট এয়ার বেলুন রাইডের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়া। যদি জিজ্ঞেস করা হয় কোন সময়টা হচ্ছে যে পারফেক্ট হট এয়ার বেলুন রাইডের জন্য, আমি বলবো হচ্ছে যে এপ্রিল, মে এবং জুন, যে সময় আকাশ অনেক পরিষ্কার থাকে এবং ওয়েদার অনেক ভালো থাকে। সো ওয়েদার ইস্যুতে বেলুন রাইড ক্যান্সেল হওয়ার পসিবিলিটিটাও কম থাকে। যদি আপনারা কাপাডোকিয়াতে হট এয়ার বেলুন রাইডের এক্সপিরিয়েন্স নিতে চান, তবে অবশ্যই হচ্ছে যে হাতে ফ্লেক্সিবল সময় নিয়ে যাবেন, কারণ এরকমও হয় যে ওয়েদার ইস্যুতে রাইড ক্যান্সেল হয়, সেক্ষেত্রে আর কিছু করার থাকে না। আমাদের বেলুন কোম্পানি ভোর 5টার মধ্যে আমাদেরকে হোটেল থেকে পিক করে সেই জায়গায় নিয়ে যায়, যেখান থেকে হচ্ছে যে সকল বেলুন ওড়ে। সেখানে গিয়ে আমরা সকালের হালকা পাতলা নাস্তা করে সকাল 6:30টার দিকে আমাদের রাইড শুরু হয়। এই রাইডটা থাকে হচ্ছে যে 1 ঘন্টার। নামার পরে ছোটোখাটো সেলিব্রেশনের মাধ্যমে তারা আমাদেরকে আমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয়, এরপর আমাদেরকে যার যার হোটেলে নামিয়ে দেয়। আমার লাইফের একটা ওয়ান অফ দ্য মোস্ট ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে এই হট এয়ার বেলুন রাইড। সত্যি উপরে উঠে যে এত ভাল লাগছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, এবং উপর থেকে সানরাইজ দেখা যে একটা আলাদা রকমের আনন্দ এবং সৌন্দর্য, সেটা বলে বোঝাবার মতো নয়। গতকালকে যে ফেরি, চিমনি এবং হিডেন কেভগুলোকে হচ্ছে যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, সেগুলোকেই হচ্ছে যে আজকে আমরা উপর থেকে দেখছি। সত্যি কি সুন্দর লাগছে দেখুন, চারপাশে শুধু কালারফুল বেলুনস আর বেলুনস। From the sky since Mongolian brothers, when they did their first flight, it was only 15 minutes. And when they landed safely, they celebrated with the bottle of champagne, and it's became a tradition, and all the pilots are following this tradition. We have sometimes less than 18 years old passengers, and we have some Muslim passengers as well. That's why don't get excited. This one doesn't contain alcohol, okay? Just strawberry juice and gas. Ready, steady, go.
সকাল সকাল হটের বেলুন রাইড শেষ করে চলে আসলাম হোটেলে। আজকে সকাল 11টার মধ্যে আমাদেরকে হোটেল থেকে চেক আউট করতে হবে। সো চেক আউট করার আগে ভাবলাম যে কমপ্লিট ব্রেকফাস্টটা এখান থেকেই করে নিই, কারণ যে হটের বেলুন রাইডের ওখানে যে হালকা পাতলা খাওয়া দাওয়া হয়েছে, বাট এখান থেকে যে আমরা ফুল ব্রেকফাস্টটা করে নিলাম। আর এই ব্রেকফাস্টটা ছিল যে কমপ্লিটলি বুফে, এবং এটা আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল। এবং এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের খাবার দাবার যে ওদের বুফেতে ছিল। আজকে যে একদম ভোরবেলায় হটের বেলুন রাইড, দেন যে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে যে আমরা চেক আউট করে ফেলেছি। আজকে আমাদের প্ল্যান মূলত যে আমরা গোরেমের শহরটা ঘুরে বেড়াবো, কারণ কালকে মূল অ্যাট্রাকশনগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। তো আজকে আমাদের হাতে কিছু অবসর সময় রয়েছে, যেই সময়টাতে আমরা যে গোরেমের শহরটা ঘুরে বেড়াবো। তো আজকে আমরা গোরেমে থেকে যে সন্ধ্যার দিকে চলে যাব অ্যান্টালিয়াতে। আমাদের বাস টিকিট অলরেডি বুক করা হয়ে গেছে। তো আমাদের হাতে যে হাফ বেলা রয়েছে, এই হাফ বেলায় আমরা যে গোরেমের শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াবো এবং কিছু টুকটাক শপিং করব। আমার মতে কোনো শহরকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে ঘুরে দেখতে চান, তাহলে পায়ে হেঁটে দেখার থেকে আর কোনো ভালো উপায় নেই। যেহেতু গোরেমের শহরে আজকে আমাদের লাস্ট ডে এবং আমাদের স্পেসিফিক কোনো প্ল্যান নেই, তাই আমরা ডিসাইড করলাম যে শহরটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করার। আর ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের রেন্টেড বাইকটা যে ফিরিয়ে দিয়েছি। শহরটা একটু উঁচু নিচু হলেও আপনাদের পায়ে হেঁটে ঘুরে দেখতে তেমন একটা সমস্যা হবে না। সো কি করতে পারবেন এখানে? পুরো শহর জুড়ে আপনার ছোট ছোট কিউট ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন। চাইলে যে টার্কিশ বাথ আপনারা এখান থেকেও নিতে পারবেন, এবং এখানে বিভিন্ন ধরনের হাইকিং ট্রেল রয়েছে। হাতে যদি সময় থাকে তাহলে কোনো একটা হাইকিং ট্রেল ধরে হাইকিং করতে পারবেন। সো গোরেমে সিটির একটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই ভলকানিক কেভ হাউসগুলা, যেটা কিনা অনেকে হিডেন সোসাইটি বলে, আবার অনেকে লস সিটিও বলে। তো এটার পূর্ব হিস্ট্রি সেটা হচ্ছে যে গ্রিকরা অ্যারাউন্ড 1000 বা 1100 শতকের দিকে তাদের শত্রুর হাত থেকে বাঁচার জন্যে এই ভলকানিক কেভগুলাকে নিজেদের আশ্রয়স্থল করে সাজিয়ে রেখেছিল। তো তারা এখানেই থাকতো, এবং পরে যেটা হয়েছে, যখন এখানে অটোম্যানরা এসছে বা অটোম্যানদের শাসন আমল চলেছে, তখন তাদেরকে এখান থেকে উদ্ঘাটন করা হয় এবং তাদেরকে এখান থেকে বের করা হয়। এবং পরে এই যে বাসাগুলো আছে সেগুলো এরকম অ্যাবান্ডেন্টই রয়ে গেছে, এবং এর মধ্যে এখন বিশেষ কিছুই নাই। কিছু বাসা বা কিছু কেভগুলাকে হোটেলে ট্রান্সফার করা হয়েছে, আর কিছু এমন নেই যে ময়লা আবর্জনার স্তূপের মতো বানিয়ে রাখা হয়েছে। সো গাইজ, এখন আমরা আছি যে টেপে পাহাড়ের উপরে। এটা গোরেমের শহরের ভেতরেই অবস্থিত। তো এখান থেকে যে পুরো গোরেমের শহরের যে সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত। জায়গাটা খুবই সুন্দর, বাট এখন অনেক সানি। সো এই কারণে যে আমাদের একটা ছায়া দেখে জায়গা খুঁজে বের করতে হবে এবং সেখানে কিছুক্ষণ বসতে হবে, কারণ আমরা পাহাড়ে উঠতে যে পুরো হাঁপিয়ে গিয়েছি।
সো গাইস, আমরা হচ্ছে যে টেপে যে পাহাড়টা রয়েছে সেটার হচ্ছে যে লুপ ট্রেইল হচ্ছে যে কমপ্লিট করলাম। পুরা টায়ার্ড এবং এক্সস্টেড হয়ে গেছি, কারণ হচ্ছে যে আজকের দিনটা খুবই হচ্ছে যে সূর্যের তাপ অনেক বেশি এবং এখানে কোনো গাছপালা নেই যে হচ্ছে যে ছায়া পাওয়া যায়। পুরা হচ্ছে যে লুপটাই হচ্ছে যে মানে একটু ন্যাড়া টাইপ, ওটাই বলা যেতে পারে। গাছপালা নেই, কিছু নেই, মানে কোনো ছায়া নেই, শুধুই হাঁটতে হবে। রোদ, প্রচুর রোদ, আর আজকে রোদের পাওয়ারটা অনেক বেশি মনে হচ্ছে। সো আমাদের টোটাল টাইম লাগছে অ্যারাউন্ড 1.5 আওয়ার মনে হয় টোটাল ট্রেলটা কমপ্লিট করতে। এখন টোটাল এক্সস্টেড। এখন আস্তে আস্তে নিচে নামতেছি, এতক্ষণ শুধু উঠতেছিলামই, এখন নিচে নামবো। নিচে নেমে দেখি কি করা যায়। আপনাদেরকে হচ্ছে যে আমার সামনের ভিউটা দেখাই। খুবই সুন্দর লাগে যখন আপনি হচ্ছে যে দূর থেকে হচ্ছে যে জিনিসগুলোকে দেখেন। খুবই ডিফারেন্ট টাইপের হচ্ছে যে রক ফরমেশন। এইটা আই ডোন্ট থিঙ্ক সো হচ্ছে যে আর কোথাও এমন কিছু দেখা যায়। সো এই হচ্ছে যে আমাদের ভিউ। সো হাইকিং শেষ করেই হচ্ছে যে আমরা চলে আসলাম হচ্ছে যে সিটি সেন্টারের দিকে। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, কারণ সেই যে ব্রেকফাস্ট করা হয়েছিল এরপরে আর কিছুই খাওয়া হয়নি, এবং এখান থেকেই হচ্ছে যে আমাদের বাস ছেড়ে যাবে আন্টিলিয়ার উদ্দেশ্যে। সো আমরা এই রেস্টুরেন্টটাতে খেতে বসলাম, যেখানে হচ্ছে 550 থেকে 600 লিরার মধ্যে আমাদের দুজনের মোটামুটি খাবার হয়ে গেছিল, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে যে অলমোস্ট 2000 টাকার মতন, এবং ব্রিটিশ পাউন্ডে কাউন্ট করলে হচ্ছে যে 12 থেকে 13 পাউন্ড। তো আমাদের আজকে কাপাডোকিয়া পর্ব শেষ। আমরা মাত্র হচ্ছে ডিনার করে নিলাম। এখন আমরা ওয়েট করতেছি, আমাদের বাস হচ্ছে 7টায়, যেটা কিনা আন্টালিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। তো আমরা আপাতত ওয়েট করতেছি এখন বাস স্টপেজে, এবং আপনাদের সাথে দেখা হবে আন্টালিয়াতে।